সকালের ঘুম থেকে উঠে বনলতা সবে নাস্তা বানাতে কিচেনে গিয়েছে। এমন সময় ল্যান্ডলাইনের ফোনটা বেজে ওঠে। সে উঠে এসে কলটা রিসিভ করতেই কেউ বাজখাই গলায় বলে ওঠে, ছেলেকে শিক্ষা দিতে পারি না, কি বেয়াদব ছেলে আপনার! বোনের বাড়ি এসে মেয়েদের সাথে ঢলাঢলি করে। বনলতা ভড়কে যায়। সে অবাক হয়ে বলে, কে? আমার ছেলের ব্যাপারে এইসব কেন বলছেন? কে আপনি? আপনি মিসেস বলুন তো, চৌধুরী ডক্টর মাহমুদ সুজন। ও রিয়ানের স্যার। তা কি করলো আমার ছেলে? এখন তো ও পাশ করে গিয়েছে, ট্রেনিংয়ে আছে। আপনার বাসায় তো যাওয়ার কথা না? রাখুন আপনি আপনার ভদ্রতা। আপনি জানেন আপনার গুণধর ছেলে আমার বাসায় এসে কি করেছে? আমার মেয়ের ইজ্জতে হাত দিয়েছেন। বনলতার যেন পৃথিবী থমকে গেল। কি বলছে এই লোক? তার ছেলে করবে এই কাজ? সে যে কল্পনাতেও আনতে পারছে না এইসব। কেমন বুকে ব্যথা করছে, ঘামছে সে। বনলতা দুর্বল কণ্ঠে বলে, কি বলছেন কি আপনি এইসব? হ্যাঁ ঠিক বলছে আপনার ছেলে, আসলে জিজ্ঞাসা করে নেবেন। ভাগ্যিস আমি দেখেছিলাম, নয়তো আজ আমার মেয়েটার কি হবে শুনি। আর হ্যাঁ, ফার্দার আপনার ছেলেকে যেন আমি আমার বাড়িতে না দেখি, তাহলে কিন্তু রেপ কেসে ফাঁসিয়ে দেবো, কথাটা যেন মাথায় থাকে। বনলতা কিছু বলার আগেই ডক্টর মাহমুদ কল কেটে দেয়। বনলতা সোফার মধ্যে ধপ করে বসে পড়ে, জোরে জোরে নিঃশ্বাস নেয়। তার এমন অবস্থা দেখে একজন সার্ভেন্ট এগিয়ে আসে। সে বলে, ম্যাম কষ্ট হচ্ছে, পানি দিব? একটু পানি খাবেন? তখনই বাড়িতে ঢোকে রিয়ান। বাড়ি ঢুকে মাকে এই অবস্থায় দেখে সে ভয় পেয়ে যায়। দৌড়ে মায়ের কাছে আসে, তার কাঁধে হাত রেখে বলে, মম, কোথায় কষ্ট হচ্ছে তোমার? আমায় বলো। যান, এখনই পানি নিয়ে আসুন। বনলতা রিয়ানের হাতটা ধাক্কা দিয়ে সরিয়ে বলে, ছাড়ো আমায়, ধরবি না তুই আমাকে তোর ওই নোংরা হাত দিয়ে। রিয়ান অবাক হয়ে বলে। মম, বনলতা কেঁদে দিয়ে বলে, কি মম, এই শিক্ষা আমি তোকে দিয়েছি? অন্যের বাড়ি গিয়ে মেয়েদের সাথে আমার বলতেও লজ্জা করছে। আর তুই এই কাজ আমার ছেলে হয়ে কি করে করলি? রিয়ান থমকে যায়। সে মায়ের দিকে তাকিয়ে বলে, ও বুঝেছি, ডক্টর মাহমুদ তোমায় কল করেছিল, তাই তো? হ্যাঁ করেছিলি। তুই ওই বাসায় গিয়ে কেন অসভ্যতামি করেছিস? রিয়ান বনলতার হাত ধরে বলে, মম, আমি মিহুর কাছে গিয়েছিলাম, আমি কোনো অন্যায় করিনি। উনি ভুল বুঝছেন আমাদের। তুমি প্লিজ আমার কথাটা শোনো। কিছু শুনতে চাই না। আমার হাত ছাড়, তুই দূর হ। একজন ভাইকে মারতে চাইলো, আর একজন খারাপ কাজ করতে গিয়ে ধরা পড়লো। এইসব দেখা আর শোনার আগে আমার মরণ হলো না কেন? তখনই একটা গম্ভীর কণ্ঠস্বর ভেসে আসে, মম, স্টপ ইট মম, এসব কি কথা? কতদিন তুমি বলেছে এসব বলবে না? কি করেছে রিয়ান যার জন্য সকাল সকাল এত কিছু? বনলতা রাফাতের দিকে তাকাই। তাকে দেখেই বোঝা যাচ্ছে তাদের চেঁচানোর আওয়াজ শুনেই সে সদ্য ঘুম থেকে উঠে এখানে এসেছে। বনলতা রাফাতের কাছে গিয়ে বলে, তোর গুণধর ভাইকে জিজ্ঞাস কর। ওর স্যার ডাক্তার মাহমুদ কল করেছিল। ও নাকি ওই বাড়িতে গিয়ে ধরা খেয়েছে। আমি আর বলতে পারবো না। রাফাত তীক্ষ্ণ দৃষ্টিতে রিয়ানের দিকে তাকায়। রাফাতের এই দৃষ্টি যেন রিয়ানকে খুন করে দিবে। রিয়ান রাফাতের কাছে গিয়ে বলে, বিশ্বাস করো ভাই, আমি এমন কিছু করিনি যার জন্য মমের এইভাবে কাঁদতে হবে। রাফাত গম্ভীর কণ্ঠে বলে। আমাকে সব খুলে বলো, কি হয়েছে? কোথায় গিয়েছিলে তুই? তারপর রিয়ান মাথাটা নিচু করে অপরাধীর ন্যায় সব কথা রাফাতকে বলে। রাফাত একটা দীর্ঘশ্বাস ছাড়ে, তারপর বলে, কাজটা ঠিক হয়নি রিয়ান। যতই হোক, মেয়েও তোর বিয়ে করা বউ নয়। আর বউ হলেই বাকি একটা প্রাইভেসি থাকা দরকার সবকিছুতে। আমি জানি ভাই, কিন্তু তখন কি যে হয়ে গেল আমি বুঝতে পারিনি। মমকে বলো না, আর যেন না কাঁদে। মমের কান্না আমার সহ্য হচ্ছে না। আমার উপরে রাগ করে থাকতে নিষেধ করো প্লিজ ভাই। রাফাত গম্ভীর কণ্ঠে বলে, মমকে তুই রাগিয়েছিস, তুই রাগ ভাঙাবি, আমি কেন বলছিস? এবারের মতো ভাই প্লিজ, মম তোমার সব কথা শুনে।
বনলতা রাফাতের দিকে তাকিয়ে আছে। এক রাতে ছেলেটার এই অবস্থা হয়েছে। রাফাত বনলতার দিকে তাকিয়ে বলে, আমার জন্য হলেও মাফ করে দাও, ঘটনাটা অ্যাক্সিডেন্টলি হয়েছে। বনলতা কিছুক্ষণ ভেবে বলে, যা, মাফ করে দিলাম। রিয়ান বনলতাকে জড়িয়ে ধরে বলে। আমার মম। রাফাত হাসে। সে উপরে চলে যায়। বনলতা রিয়ানকে ছাড়িয়ে বলে। যা বাদর, ঘরে গিয়ে ফ্রেশ হয়ে আয়। রিয়ান ঘরে চলে আসে। অনেকবার মিহুকে কল করে কিন্তু মোবাইল অফ কেন? রিয়ানের টেনশন হতে শুরু করে। ওর খারুজ বাবা আবার কিছু করেনি তো? বনলতা রিয়ানকে খেতে থাকে। রিয়ান খেতে বসেও অন্যমনস্ক হয়ে কিছু ভাবছে। তা দেখে বনলতা রিয়ানের পিঠে থাপ্পড় দেয়। রিয়ান বলে ওঠে। বনলতা বলে, খাবার সামনে রেখে কি ভাবছিস? কিছু না মম। বল আমাকে। মম, মিহুর মোবাইল বন্ধ, আর ওর বাবা যেমন, তাতে আমার খুব টেনশন হচ্ছে। ওর বাপ কেমন? খুব খারাপ একজন লোক সমাজে সবাই ওনাকে ভালো জানলেও উনি এত ভালো মানুষ না। যদি মিহুর কোনো ক্ষতি করে, যদি মারধর করে। এত টেনশন করিস না, সব ঠিক থাকবে ইনশাআল্লাহ। হুম। খাওয়া শেষ করে রিয়ান ঘরে চলে আসে। মা তো বুঝ দিল ঠিকই, কিন্তু তার মন তো মানতে চাইছে না। কি করবে সে? কিছু ভালো লাগছে না। ধ্যাত, মাহমুদ ভিলা। মিহু ঘরে বসে রাগে ফুঁসছে। এই একটা লোক তাদের জীবন ধ্বংস করে দিচ্ছে। শুধু কি তার মায়েরও। কিন্তু যে মা বুঝতে চায় না, সেই লোকটা কোনো দিনও তাকে ভালোবাসতে পারে না। হঠাৎ মিহুর দরজায় কেউ ঠক ঠক আওয়াজ করে। মিহু বলে, কে? দিদি ভাই, আমি তোর দাদু। ও দাদু, আসো। মিহুর দাদু নূরজাহান বিবি এখনো এই বাড়ির কর্তৃত্ব ধরে রেখেছে। ডক্টর মাহমুদ তার খুব বাধ্য, কিন্তু মিহু তাকে সহ্য করতে পারে না। কারণ এই মহিলার জন্য তার মায়ের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। নূরজাহান বিবি ঘরে এসে বলে। আমার দিদি ভাই কি করেছে? মিহু বিছানা থেকে নেমে কাঠখোট্টা গলায় বলে। সোজাসুজি বলো, কি বলতে চাও? নূরজাহান বিবির ব্যক্তিত্বে লাগে। সে ধমকে বলে। এই মেয়ে, এগুলা কেমন ব্যবহার? মিহুর কণ্ঠ খাদে নামিয়ে বলে। তোমার কাছেই শিখেছি, তুমি যেমন আমার মায়ের সাথে করো। নূরজাহান ক্ষেপে ওঠে। একদম থাপড়ে গাল লাল করে দিব। বিয়াদ্দব কোথাকার! এই শিক্ষা দিয়েছি তোমায়? আরে রাখো তো, কার সামনে কি বলো? তোমার এইসব হুমকি ধমকিতে আমি ভয় পাই না। ভুলে যেও না, আমি একজন পুলিশ অফিসার। নূরজাহানের আর ধৈর্য সয় না। সে জোরে মিহুর গালে থাপ্পড় মারে। মিহুও কম যায় না। সে বাঘিনীদের মতো তেড়ে এসে বলে। এই বুড়ি, তোর এই রাগ তুই অন্য কোথাও দেখাবি, আমায় না। আমার গায়ে হাত তুললে না, এই হাত আমি ভেঙে দিব। এই হাত দিয়ে তুই অনেককেই মেরেছিস, আমার মাকে তুই জ্বালিয়েছিস, আমি তোদের জ্বালিয়ে দিব। নূরজাহান রেগে তার ছেলেকে ডাকে। বাবু, বাবু, কোথায় তুই? এখানে আয়। দেখে যা তোর মেয়ের কত বড় সাহস, কলিজাটা কত বড় হয়ে গেছে। মাহমুদ আর মামুদা মায়ের ডাকে মিহুর ঘরে আসে। আর এসে দেখে নূরজাহান মিহু দুজনেই রাগে ফুঁসছে। মামুদ আর বুঝতে বাকি হয় না এখানেই কি হয়েছে। মামুদ মাকে জিজ্ঞেস করে কি হয়েছে এখানে। নূরজাহান সব কথা মামুদকে বলে। মামুদ সব শোনার পর মিহুকে জোরে থাপ্পড় দেয়, লাথি দেয়। মামুদা মামুদকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সে বৃথা। মিহু এর বাবাকে সরানোর চেষ্টা করে, কিন্তু পারছে না। মামুদা আবারও গিয়ে মামুদের হাতে ধরে মামুদ ধাক্কা দিয়ে মামুদাকে ফেলে দেয়। মামুদা পড়ে যায়, মাথা গিয়ে বাড়ি খায় ড্রেসিং টেবিলের কোণার সাথে। সাথে সাথেই মামুদার জ্ঞান হারায়, ব্লিডিং শুরু হয়। মিহু মাকে এইভাবে দেখে চিৎকার করে ওঠে। আম্মু। মিহু মামুদকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। দৌড়ে মামুদার কাছে আছে। মামুদার মাথাটা নিজের কোলে নিয়ে কান্না করে দেয় মিহু। কাঁদতে কাঁদতে বলে। আম্মু, আম্মু চোখ খুলো, আম্মু তাকাও আমার দিকে। আম্মু, এই আম্মু চোখ খুলো না।
নূরজাহান বেগম হা হয়ে দেখছে। সে বলে, হাই আল্লাহ, কি সর্বনাশ হয়ে গেল। মামুদ নিজের কাজের জন্য এখন নিজেই ভয় পাচ্ছে, কারণ সে জানে মামুদার কিছু হলে মিহু তাকে ছাড়বে না। মামুদা কথা বলছে না, চোখ খুলছে না, মিহু ডেকেই চলেছে। অশ্রুতে তার চোখ বারবার ভিজে উঠছে। মিহু চিৎকার করে ডাকে, রমজান চাচা, রমজান চাচা। রমজান এই বাড়ির ড্রাইভার প্লাস কাজের লোক। রমজান মিহুর ডাকে দৌড়ে উপরে আসে। এসে দেখে মামুদার এই অবস্থা। সে অস্থির হয়ে বলে, আল্লাহ গো, আবার কি হইল? মিহু কান্না আটকে বলে, তোর মা কোথায়? ওকে ডাকো, আম্মুকে হাসপাতালে নিতে হবে। আর তুমি গাড়ি বের করো। সুরমা এই বাড়ির কাজের মেয়ে। রমজান দ্রুত নিচে যায়, সুরমাকে উপরে পাঠিয়ে দেয়। সুরমা আসলে মিহু বলে, সুরমা, আম্মুকে ধর, নিচে নিতে হবে। সুরমাও ভয় পেয়ে যায়। মামুদার অবস্থা ভালো না, প্রচুর ব্লিডিং হচ্ছে, রক্তে ফ্লোর ভেসে যাচ্ছে। মিহুর শরীর রক্তে ভিজে একাকার। মামুদাকে ধরতে আসলে মিহু ধাক্কা দিয়ে ওঠে। খবরদার আমার মাকে স্পর্শ করবে না, পাপি খুনি আপনি। আমার মায়ের কিছু হলে আপনাকে আমি জানে মেরে দেব। অনেক হয়েছে, আর না। মিউ আর চুপ থাকবে না। সুরমা চল। সুরমা আর মিহু মামুদাকে ধরে গাড়িতে বসায়। রমজান গাড়ি স্টার্ট দেয়। মিহু এখনও মামুদাকে ডেকেই চলেছে, কিন্তু কোনো রেসপন্স নেই। মিহু কি যেন মনে হতে সে বলে, রমজান চাচা, তোমার মোবাইলটা দাও তো একটু। রমজান তার মোবাইল বের করে মিহুকে দেয়। মিহুকে একটা নাম্বার উঠিয়ে তাতে কল দেয়। 2বার রিং হতেই ওপাশ থেকে রিসিভ হয়। হ্যালো, আসসালামু আলাইকুম। মিহু কেটে দেয়। ওপাশ থেকে আবার বলে, কে? কাঁদছেন কেন মিহু? রিয়ান অস্থির হয়ে পড়ে। সে বিচলিত হয়ে বলে, কি হয়েছে মিহু? কাঁদছো কেন? সব ঠিকঠাক আমায় বলো মিহু। মিহু কাঁদতে কাঁদতে বলে, কিচ্ছু ঠিক নেই রিয়ান, কিচ্ছু ঠিক নেই। আম্মুকে ওরা মেরে দিয়েছে। আম্মুকে নিয়ে আমি হাসপাতাল যাচ্ছি, তুমি এসো প্লিজ। ইয়া আমি আসছি, তুমি সাবধানে যাও। আর হ্যাঁ, ডোন্ট ওরি, কিছু হবে না, শান্ত থাকো আর আল্লাহ আল্লাহ করো। হুম। মিহু কল কেটে দেয়। রিয়ান কোনো রকমে রেডি হয়ে নিচে নামে। রিয়ানকে এমন তাড়াহুড়ো করতে দেখে বনলতা বলে, কি রে, কি হয়েছে? এত দৌড়ের উপরে আছিস যে? মম, মিহুর মা অসুস্থ, ওনাকে নিয়ে হাসপাতালে এসেছি। মিহু আমিও সেখানে যাচ্ছি। সে কি অবস্থা, কি খারাপ নাকি? হ্যাঁ মম। তাহলে দাঁড়া, আমিও যাব। আচ্ছা আসো। বনলতা আর রিয়ান একসাথে হাসপাতালে যায়। গিয়ে দেখে মিহু দেহালের সাথে পিঠ ঠেকিয়ে বসে কাঁদছে। চোখ দুটো ফোলা ফোলা, মনে হচ্ছে খুব কেঁদেছে। সাহসী মিহুকে এইভাবে বিধ্বস্ত অবস্থায় দেখে রিয়ানের বুকটা কেঁপে ওঠে। সে দৌড়ে মিহুর কাছে যায়, তার মাথায় হাত রাখে। কারো স্পর্শ টের পেয়ে মিহু বামে তাকায়, দেখে রিয়ানকে দেখে মিহু সাহস তাকে জড়িয়ে ধরে। হাউমাউ করে কাঁদতে থাকে। রিয়ান, আম্মু, আম্মু ছাড়া আমার আর কেউ নেই। রিয়ান, ওরা কেন এমন করলো? কেন আমার আম্মুকে বারবার আঘাত করে? মিহুর কান্না রিয়ানের বুকে গিয়ে বিঁধেছে। সে পাগল প্রায়। সে মিহুর মাথাটা শক্ত করে তার বুকে চেপে ধরে, তারপর সান্ত্বনা দিয়ে বলে, মিহু, আন্টির কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে। এত ঘাবড়াচ্ছ কেন? আল্লাহ আছে, আন্টির কিচ্ছু হবে না। দেখি আর কাঁদে না, আমি দেখছি তুমি আর কেঁদো না। মিহু একটু শান্ত হয়। রিয়ান মিহুকে উঠিয়ে পাশের বেঞ্চে বসায়। তখন মিহু খেয়াল করে বনলতা এসেছে। বনলতাকে দেখে তার আরও কান্না পায়। বনলতা মিহুর পাশে বসে, মিহুর মাথাটা নিজের কাঁধে নিয়ে বলে, ভয় পায় না মা, সব ঠিক হয়ে যাবে। আল্লাহকে ডাকো, ইনশাআল্লাহ উনি সব ঠিক করে দেবে। আল্লাহ রক্ষাকর্তা, তার দ্বারা সব সম্ভব। আল্লাহ রক্ষা করবে মা, এত ভেবো না তো। এখন আপা কোথায় আছে? ওটি রুমে, ওটি চলছে, অনেক রক্ত লাগবে বলেছে। রক্ত ম্যানেজ হয়েছে? হ্যাঁ, কিছুটা, বাকিটা রমজান চাচা দেখছে। রিয়ান বলে, আমি ব্লাড ব্যাংকে কল করছি, টেনশন করো না, ব্লাড পাওয়া যাবে।
মিহু একটু শান্ত হয়। সে বনলতার কাঁধে মাথা রেখে বসে আছে। রাফাত নিজের ঘরে বসে বসে পূর্ণার ছবি দেখছিল আর হাসছিল। মাঝে মাঝে আবার কিছু ভেবে দীর্ঘ একটা শ্বাস ফেলে। হঠাৎ দরজায় কেউ নক করে। রাফাত বলে,